ধারাপাতের আজকের উপস্থাপন একটি প্রবন্ধ রচনা, আত্মজীবনীমূলক প্রবন্ধ রচনা, আত্মকথা যে থাকে সেই রচনা। আত্মকথা সিবিএসই আইসিএসসিতে তো ক্লাস 10-এও থাকে, ক্লাস 12-এও থাকে, অন্যান্য পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য বোর্ডে এটা মোটামুটি 6 থেকে 8-9 পর্যন্ত থাকে একটা আত্মকথামূলক প্রবন্ধ রচনা। আজকের আত্মকথামূলক প্রবন্ধ রচনাটি হলো একটি সাদা কালো টেলিভিশনের আত্মকথা। ভূমিকা: একটা অন্ধকার ঘরে আবর্জনার মতো পড়ে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। আমার গায়ে জমেছে কয়েক পরত ধুলোর আস্তরণ। ঘরের ভাঙাচোরা জিনিসের সাথে নোংরাভাবে অন্যান্য পরিত্যক্ত আসবাবপত্র ও আমি পড়ে আছি। সেই কতদিন আগে থেকে আমি যেন এক দুর্ভাগা। এখন আর কেউ আমার দিকে ফিরেও তাকায় না। এখন আমি ব্রাত্য। আমি একটা সাদা কালো টেলিভিশন। কিন্তু এক সময় ছিল যে ঘরে আমি থাকতাম, সেই ঘরের প্রতিটি সদস্যের নজর থাকতো ঘন্টার পর ঘন্টা আমার ওপর। আমাকে ছাড়া তাদের এক দণ্ডও চলতো না। তাদের সকলের সময় কাটানোর ও বিনোদনের মাধ্যম ছিলাম আমি। তখন আমার কদর ছিল আলাদা। কিন্তু বর্তমান প্রজন্ম আমায় কোনোদিন চোখেই দেখেনি। তাদের কাছে তাই আমি আমার অতীত স্মৃতি নিয়ে হাজির হতে চাই কিছুটা সহানুভূতির আশায়। বর্তমান প্রজন্মকে আমি প্রশ্ন করতে চাই যে তোমরা কি আমায় চিনতে পারছো? জানো আমার সম্পর্কে তোমরা? মনে হয় তোমাদের অভিভাবকরা আমার কথা তোমাদের বলেইনি। আমি বলছি তোমাদের আমার পরিচয়। আমি হলাম একটা সাদা কালো টিভি। আমার জন্ম বৃত্তান্ত: আমার জন্ম হয় বহু যুগ আগে। ইংল্যান্ডের বিজ্ঞানী জন বেয়ার্ড 1926 সালে প্রথম আমার একটি মডেল আবিষ্কার করেন। তার আবিষ্কারকে আরও সংস্কার করে ব্রিটিশ ব্রডকাস্টিং 1936 সালে ব্যবসায়িক ভিত্তিতে আমার প্রচার করে। প্রথম আমার প্রচার শুরু হয় লন্ডন ও নিউ ইয়র্কে। এরপর বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে পৃথিবীর বুকে আমার যাত্রা শুরু হয়। আমার সাদা কালো রূপ প্রদান: আমার প্রথম রূপ প্রদান করা হয়েছিল সিআরটি অর্থাৎ ক্যাথোড রে টিউবের দ্বারা, যেটি ছিল একটি কোল্ড ক্যাথোড। এটি ফসফর কোটেড স্ক্রিন সহ প্রক্স টিউব, যা মূল যন্ত্রটি পরিচালিত হতে সাহায্য করত। আমার বাইরের রূপ: আমার বাইরের রূপটি ছিল ঠিক একটা কাঠের বাক্সের মতো। সাইজটিও ছিল বড় না। এখন তো তোমরা বিভিন্ন ধরনের ও সাইজের টিভি দেখতে পাও, এমনটি একদম শুরু মতো ছিল না। আমার মাথায় ছিল দুটো অ্যালুমিনিয়ামের অ্যান্টেনা। আমার একটা তার যুক্ত থাকতো ইলেকট্রিক বোর্ডের সাথে, আর অন্য একটা তার যুক্ত থাকতো অ্যালুমিনিয়ামের তৈরি বড় একটা অ্যান্টিনার সাথে, যেটিকে বাড়ির ছাদে লাগানো হতো। এটি সিগন্যাল ধরার কাজ করত। সেটি ঠিকভাবে জোড়া না থাকলে টিভির পর্দায় ছবি ও আওয়াজ কোনোটাই ভালোভাবে শোনা বা দেখা যেত না। তখন আমার চলন ছিল আমেরিকায়। এরপর প্রায় 32 বছর সময় লেগেছে আমার প্রচার ভারতের মানুষের কাছে পৌঁছাতে। ভারতের প্রথমবার আমার সম্প্রচারণ: ভারতে আমার প্রথম সম্প্রচারণ হয় 1959 সালের 15ই সেপ্টেম্বর দিল্লিতে। তখনই দিল্লিতে দূরদর্শন কেন্দ্র স্থাপিত হয়। এই সময় ইউনেস্কো ভারতকে সাহায্য করেছিল। 1965 সাল পর্যন্ত প্রতিদিনই দূরদর্শনের প্রসারণ শুরু করে দেওয়া হয়, কিন্তু 1975 সাল পর্যন্ত মাত্র 7টি শহরেই এটি সীমাবদ্ধ ছিল। 1980 সাল পর্যন্ত ভারতের প্রায় সব জায়গায় সাদা কালো টিভি ছড়িয়ে পড়ে। এই সময় সাদা কালো টিভি ছিল মানুষের একমাত্র চাক্ষুষ বিনোদনের মাধ্যম, যার সাহায্যে ঘরে বসে মানুষ সারা বিশ্বের বিভিন্ন স্থানের বিভিন্ন ঘটনার খবর, খেলার খবর, সিনেমা ও আরও বিভিন্ন জিনিস দেখে নিজেদের সময় কাটাতো। সেই সময় রেডিও থাকলেও যেহেতু তাতে কেবল শোনা যেত, দেখা নয়, তাই আমি মানুষের মধ্যে খুব বেশি জনপ্রিয় হয়ে উঠি। তখন আমার মধ্যে দিয়ে কেবল একটি মাত্র চ্যানেল দেখানো হতো, সেটি হচ্ছে DD1। তাতে রামায়ণ, মহাভারত ও বিভিন্ন জ্ঞানমূলক অনুষ্ঠান প্রচারিত হতো।
পরিবারের প্রত্যেকটি সদস্য একসাথে বসে আমার দ্বারা পরিচালিত অনুষ্ঠানগুলি উপভোগ করত। সেই সময়টা ছিল সত্যি এক মজার ও আনন্দের দিন। কত মানুষকেই না আমি তখন আনন্দ দিতে পেরেছি, সে সময় এখন অতীত। রঙিন টিভির আগমন ও আমার দুর্দিনের আবির্ভাব। 1981 সাল পর্যন্ত চারিদিকে ছিল আমার রমরমা। আমাকে ছাড়া একটা দিনও মানুষের চলতো না। প্রত্যেকটি পরিবারের সদস্য হয়ে উঠেছিলাম আমি। কিন্তু হায় ভাগ্যের পরিহাস, এই সুখ আমার বেশি দিন টিকলো না। 1982 সাল আস্তে আস্তে আবির্ভাব ঘটল রঙিন টিভির। যদিও তখন তার মূল্য অনেক বেশি থাকায় তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, তাই আরও কিছু বছর আমি সাধারণ মানুষের সাথে থাকার সুযোগ পেয়েছিলাম। কিন্তু যখন আমেরিকা ইলেকট্রনিক কোম্পানি রঙিন টিভির সেট বাজারে নিয়ে এলো, তখন তার মূল্য অনেক কমে যাওয়ায় তা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এলো এবং ধীরে ধীরে আমার জায়গা নিতে শুরু করলো ও আমি আমার জায়গা হারিয়ে যেতে শুরু করলাম। আমার চিরতরে হারিয়ে যাওয়া রঙিন টিভি বাজারে আসার পরও বেশ কিছু বছর আমি পৃথিবীর বুকে টিকে থাকতে পেরেছিলাম, কারণ রঙিন টিভি কেবল অভিজাতরা কিনতে পারত। তার অতিরিক্ত দামের জন্য সাধারণ ও মধ্যবিত্ত মানুষ তখনও তাদের ঘরে আমাকে তাদের সর্বক্ষণের সঙ্গী করে রেখেছিল। কিন্তু তার কতদিন, যখন ধীরে ধীরে রঙিন টিভিও নিজের রূপ বদলাতে শুরু করলো এবং বিভিন্ন দামের বাজারে পাওয়া যেতে শুরু করলো, তখন সাধারণ মানুষও সেদিকে আকৃষ্ট হলো মনের স্বাদ মেটাতে, আর আমাকে আবর্জনার মতো একপাশে ফেলে দিল। প্রায় প্রত্যেকটি ঘরেই আমার জায়গায় সেজে উঠল রঙিন টিভি। আমাকে মানুষ ধীরে ধীরে ভুলেই গেল। আমি পৃথিবী থেকে চিরতরে গেলাম। ভাবলে সত্যি আমার খুব কষ্ট হয়। আজ একটি বারের জন্য আমাকে কেউ মনেই করে না। উপসংহার: সেদিনের পর আজ বহু বছর অতিক্রান্ত হয়ে গেছে। একটি চ্যানেলের জায়গা নিয়েছে হাজারো চ্যানেল, অ্যান্টিনার জায়গা নিয়েছে কেবল টিভির প্রসারণ। সব দিক থেকেই কত পরিবর্তন হয়েছে, যদিও এখন বেশিরভাগ মানুষের কাছে টিভির সামনে নিশ্চিন্ত হয়ে বসে থাকার সময়টাই নেই। আমার কথা আজ কারোরই মনে পড়ে না, কেউই আমাকে মনে করে না। তোমাদের সকলের কাছে আমার শুধু এতটুকুই অনুরোধ যে আমার ক্ষুদ্র জীবনে আমি তোমাদের যেটুকু বিনোদন করতে পেরেছি তা তোমরা ভুলে যেও না, কারণ আমার ওই সাদা কালো রূপ যে এই রঙিন পৃথিবীতে দ্বিতীয়বার স্থান পাবে না তা আমি নিশ্চিতভাবেই জানি। তাই আমি হতাশ, আমি মর্মাহত। হায়, আমাকে আর কোনোদিন কি কেউ একেবারের জন্যও মনে করবে? তোমরা যারা আমার আত্মকথা শুনলে তারা কি আমার কথা মনে রাখবে? আমাকে তোমরা স্মৃতিতে জায়গা দিও আর এই আবর্জনা স্তূপ থেকে মুক্তি দিও। একটি সাদা কালো টেলিভিশনের আত্মকথা। এটি সিবিএসই আইসিএসসির যে কোনো ক্লাস, এমনকি ক্লাস 10 ক্লাস 12এও পরীক্ষায় আসে। ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য বোর্ডেও 6 থেকে 9 অবধি আত্মকথামূলক প্রবন্ধ আসে। তাই এটা যে কোনো ক্লাসের জন্য, যে কোনো বোর্ডের জন্যই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে এটা পড়ো। আশা করি ভালো করে লিখতে পেরেছি, তোমাদের কাজে আসবে ভেবেই লিখেছি। তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং আমার চ্যানেল ধারাপাতকে তোমরা সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার ফিরে আসছি।